ইরানের সামরিক শক্তি যে এত ভয়াবহ, এত আধুনিকায়ন হতে পারে সেটা কিন্তু কখনো আশা করেনি ইসরায়েল এবং আমেরিকা। কারণ তারা বারবারই ইরানকে হুমকি ধমকি দিয়েছে এবং বারে বারে যুদ্ধর কৌশল পরিবর্তন করেছে, তারপরেও কিন্তু ইরানকে দামানো যাচ্ছে না। শেষমেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল যুদ্ধের পরিকল্পনা করেছে। তো আমেরিকা যে স্থল যুদ্ধের পরিকল্পনা করেছে এবং অলরেডি সেনা প্রস্তুত করে সেনাকে লেলিয়ে দিয়েছে, কিন্তু ইরানের আইআরজিসি তারাও কিন্তু বার্তা দিয়েছে যে আমাদের 10 লক্ষ সেনা প্রস্তুত আছে। অর্থাৎ আমেরিকা যত স্থল যোদ্ধা নিয়োগ করেছে অর্থাৎ পাঠিয়ে দিয়েছে, তার চেয়ে প্রায় 5-6 গুণ বেশি স্থলযোদ্ধা কিন্তু ইরান প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ ইরানের আইআরজিসির মতে আমেরিকার যদি একজনও সেনা ইরানের ভূখণ্ডে উপস্থিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ আরো তীব্র হবে। এখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মাথায় কিন্তু চিন্তা ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ তার কিন্তু দেশ থেকেও তার উপর চাপ আসতেছে, আবার অন্যান্য রাষ্ট্রগুলো থেকেও কিন্তু চাপ আসতেছে। এদিকে অন্যান্য রাষ্ট্রের তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী থেকে যে তেল আসছিল সেটা কিন্তু অলরেডি বন্ধ হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রাষ্ট্রে মজুদ যে তেলগুলো ওগুলো কিন্তু দিন যাচ্ছে ফুরে যাচ্ছে। এমনকি আমেরিকার কাছেও যে তেলগুলো মজুদ ছিল সেগুলো কিন্তু ফুরে যাচ্ছে। যে আমেরিকায় কখনো লাইন ধরে জিনিস ক্রয় করে না, সেই আমেরিকার তেলের জন্য, পেট্রোলের জন্য লাইন ধরে ধরে ক্রয় হচ্ছে। অর্থাৎ এখানে আমেরিকার এই বিষয়টা অবশ্যই নাড়া দিতেছে যে ইরানকে দামানো যাবে না। এখন ইরানকে যে দামানো যাবে না, এখন যদি ইরানের সাথে হার স্বীকার করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার সেই মোড়লগিরিটা আর থাকতেছে না। অর্থাৎ অনেক দেশের কাছে, বিশ্বের কাছে আমেরিকার মাথা নত হবে। এক্ষেত্রে ইরানও চান্স, অর্থাৎ ইরান এই ক্ষেত্রে শর্ত দিয়েছে। অর্থাৎ এই যুদ্ধ যদি থামানো যায়, সেক্ষেত্রে ইরানের 3টি শর্তর মধ্য দিয়ে আসতে হবে। এদিকে আমেরিকা, পাকিস্তানের দ্বারা এবং অন্যান্য বন্ধু রাষ্ট্র দ্বারাই কিন্তু ইরানকে যুদ্ধবিরতি অর্থাৎ যুদ্ধ থেকে অব্যাহতি বা যুদ্ধ থামানোর কথা ইঙ্গিত করতেছে। ইরান তাদের শর্তে কিন্তু অটল আছে, এখন পর্যন্ত অটল আছে। ইরানের আইআরজিসির মতে, অর্থাৎ আমেরিকার সঙ্গে যে চলমান যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে যে চলমান যুদ্ধ আছে, এই যুদ্ধে তারা যে মজুদ আছে, তাদের কাছে যে মজুদ আছে, অর্থাৎ যাদের কাছে যে মজুদ ছিল তাদের কিন্তু কোনো মজুদই এখন পর্যন্ত কমতি নেই। অর্থাৎ তারা একটা যদি ড্রোন নিক্ষেপ করে, তার বিপরীতে তাদের মেধাবীরা কিন্তু আরও একটা ড্রোন তৈরি করতেছে। এক্ষেত্রে আমেরিকা সেটা কিন্তু সেফটি অর্থাৎ ইনসেপ্টার হিসাবে সেই ড্রোনটি ধ্বংস করার জন্য যেতুগুলো ব্যবহার করতেছে, সেক্ষেত্রে তারা কিন্তু সে অনুযায়ী তৈরি করতে পারতেছে না। অর্থাৎ তাদের দেশের রক্ষার্থী, অর্থাৎ দেশের প্রভাব খাটার জন্য যেগুলো রাখা প্রয়োজন তারা কিন্তু সেগুলো রাখছে, এবং সেফটির জন্য যেগুলো ব্যবহার করা প্রয়োজন তারা কিন্তু সেগুলো ব্যবহার করতেছে। তার পাশাপাশি তার বন্ধু রাষ্ট্র অর্থাৎ তার উত্তম সহযোগী রাষ্ট্র ইসরায়েলকেও দিতে হচ্ছে। এক্ষেত্রে দুই দেশ একইভাবেই তারা কিন্তু সামলাইতে পারতেছে না। অর্থাৎ তাদের দুটি রাষ্ট্রকেই কিন্তু সামলার জন্য মোকাবিলা করতে হচ্ছে এবং তাদের অস্ত্রশস্ত্র ব্যয় করতে হচ্ছে। এক্ষেত্রে ইরানের প্লাস পয়েন্ট, ইরানের যত ড্রোন, যত ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করতেছে, সে অনুযায়ী কিন্তু তারা আবার আগেরই মতো তৈরি করতে পারতেছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে ইসরায়েলের তো সামরিক শক্তি অলরেডি অচল হওয়ার দিকে। আমেরিকার কথা না হয় বাদই দিলাম, আমেরিকা অন্তত টিকে থাকতে পারবে, কিন্তু ইসরায়েলের পক্ষে কোনোভাবেই এই যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। তাই এখন পর্যন্ত বিভিন্ন প্রতিবেদন থেকে এটাই বোঝা যাচ্ছে যে ইসরায়েল এই যুদ্ধে নিশ্চিত হার স্বীকার করে নিবে। অর্থাৎ ইসরায়েলের হার অবশ্যই এই যুদ্ধে ইরান করবে। এটা কিন্তু বিভিন্ন গবেষকের এবং বিভিন্ন প্রতিবেদন থেকেই আমরা বুঝতে পারি। তো এই যুদ্ধে আপনি কোন দলে? অর্থাৎ ইরান না ইসরায়েল, আপনি কোন দেশ ভালোবাসেন, সাপোর্ট করবেন সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।